বড়সড় স্ক্যাম ঘটে গেল ভারতের বুকে। স্ক্যাম করলো ভারতেরই একটি বড় ব্যাংক এইচডিএফসি। অভিযোগ প্রায় কয়েক কোটি টাকা আর্থিক কারচুপি। জড়িত ছিলেন সংস্থার শীর্ষ কর্মকর্তারা। ভেবে দেখুন যে ব্যাংকিং সেক্টরে বিশ্বাস করেন আমাদের দেশের প্রায় কয়েক কোটি মানুষ, সেখানে জমা করেন নিজেদের দৈনিক আয়ের অধিকাংশটাই। সেখানেও যদি স্ক্যাম হয় তাহলে কি মানুষ আর বিশ্বাস করতে পারবে? প্রশ্ন উঠছে কিভাবে এত বড় একটা স্ক্যাম করে ফেললো এইচডিএফসি। প্রশ্ন উঠছে কিভাবেই বা এই স্ক্যাম সামনে এলো। আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে। তাই অবশ্যই ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের জানাবো এই গল্পটা কবে থেকে শুরু হয়। এই গল্পটা শুরু হয় 2021 সালে। মহারাষ্ট্র সরকারের একটি গুরুত্বপূর্ণ সংস্থা রয়েছে যার নাম MSRDC। এর পুরো নাম মহারাষ্ট্র স্টেট রোড ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই সংস্থা মূলত ফ্লাইওভার তৈরি, বড় বড় রাস্তা তৈরি, অবকাঠামো প্রকল্পের কাজ করে। এই সংস্থার কাছে কয়েক হাজার কোটি টাকার একটা ফান্ড ছিল এবং সেই টাকাটাই নিজেদের ব্যাংকে রাখতে চেয়েছিল এইচডিএফসি। কারণ এত বড় একটা ফান্ড রাখা মানে একদিকে যেমন বিশাল ব্যবসা হবে, তেমনি অন্যদিকে কিন্তু ব্যাংকের একটা ইমেজ বিল্ডিং এর কাজ হবে, যে একটা সরকারি সংস্থা আমাদের ব্যাংকে এত হাজার কোটি টাকা রেখেছে। কিন্তু সমস্যাটা হয় অন্য জায়গায়। কারণ এমএসআরডিসির কাছে এত টাকা ছিল যে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও তাদের এই টাকা নিজেদের কাছে রাখতে চেয়েছিল। তো এমএসআরডিসি এইচডিএফসি কে জানিয়ে দেয় যে যদি আমাদের টাকা তোমাদের ব্যাংকে রাখতে হয় তাহলে আমাদের কিন্তু 6% বেশি রিটার্ন দিতে হবে। কারণ অন্যান্য প্রতিষ্ঠানও আমাদের 6% বেশি রিটার্ন দেবে বলছে। সেখান থেকেই কিন্তু শুরু হয় সমস্যা। শুধু তাই নয়, এমএসআরডিসি এইচডিএফসি কে একটা লোভও দেখায়। সেখানে বলা হয় যদি এইচডিএফসি তাদের 6.01% রিটার্ন দেয় তাহলে তারা একটা বড় জমি অধিগ্রহণ প্রকল্পে প্রায় 25,000 কোটি টাকার ফান্ড এইচডিএফসি ব্যাংকে রাখবে। আর এখান থেকেই পুরো সমস্যার কিন্তু সূত্রপাত হয়। কারণ নিয়ম অনুযায়ী ব্যাংক চাইলে কাউকে আলাদা করে নিজেদের ইচ্ছা মতো সুদ দিতে পারে না। আরবিআই এর নিয়ম অনুযায়ী সব গ্রাহকের জন্য নির্দিষ্ট একটা কাঠামো থাকে। আর সেই সময় এইচডিএফসি ব্যাংকের সাধারণ সেভিংস অ্যাকাউন্টের সুদের হার ছিল প্রায় 3.5%। অর্থাৎ এমএসআরডিসি কে 6.01% দেওয়ার প্রতিশ্রুতি দিলে সেটা কিন্তু নিয়মের বাইরে হতো। অর্থাৎ আরবিআই এর গাইডলাইন অনুযায়ী আপনাকে সব গ্রাহককে একরকম ভাবে ট্রিট করতে হবে, সেটা কোনো আম্বানি হোক বা একদম আমাদের দেশে কোনো দৈনিক খেটে খাওয়া মানুষ হোক। আপনি আম্বানি বলে তাকে 6% সুদ দেবেন কিংবা একজন গরিব লোক বলে তাকে 3% দেবেন, এটা কিন্তু হয় না। আপনাকে সবাইকে একরকম ভাবে ট্রিট করতে হবে। আর সেই অনুযায়ী আমাদের দেশে অর্থাৎ এইচডিএফসি ব্যাংকের এখন বর্তমান সুদের হার ছিল 3.5%, কিন্তু সেখানে এমএসআরডিসি চেয়েছিল প্রায় 6% রিটার্ন। এবং এইখানে এইচডিএফসি ভুলটা করে ফেলে। প্রথমে এইচডিএফসি এই সুদ দিতে রাজি হয় না, কিন্তু পরবর্তীকালে ব্যাংক এই সুদ দেওয়ার জন্য 6%-এর ওপরে অতিরিক্ত সুদ অন্তর্ভুক্ত করে একটি কাঠামো তৈরি করে, একটি নতুন কাঠামো তৈরি করে এই বিশেষ সুবিধা দেওয়ার জন্য। এই উদ্দেশ্যে ব্যাংকের অ্যাসেট লায়াবিলিটি কমিটি অর্থাৎ এএলসিও বৃহৎ ফান্ডের জন্য অর্থাৎ বড়সড় ফান্ডের জন্য 4.5% বিশেষ সেভিং সুদের হার অনুমোদন করে, এই আশায় যে এমএসআরডিসি অন্তত 10,000 কোটি টাকার বেশি ফান্ড আনবে। অর্থাৎ ব্যাংক নিজেদের লাভ করার জন্য নিজেদের যে 3.5% সুদের হার তার বাইরে গিয়ে একটা আলাদা সুদের হার অনুমোদন করে 4.5%। কিন্তু প্রথম কয়েক মাসে মাত্র 200 কোটি টাকা জমা পড়ায় 2022 সালের এপ্রিলেই ওই বিশেষ সুদের সুবিধা বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ 2021 সাল থেকে এই ঘটনা শুরু হয়। 2022 সালের ফেব্রুয়ারি মাস থেকে এমএসআরডিসি এইচডিএফসি ব্যাংকে টাকা দেওয়া শুরু করে। কিন্তু যে টাকা দেবে বলেছিল এমএসআরডিসি সেই টাকা কিন্তু দেওয়া হয় না। পরিবর্তে প্রত্যেক মাসে 200 কোটি টাকা করে দেওয়া হয়, যার ফলে ব্যাংক দেখছে আমাদের লাভ হচ্ছে না এবং 4.5% যে সুদ দেওয়ার কথা বলা হয়েছিল সেটা তখন কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয় ব্যাংকের তরফ থেকে। আর এই প্রত্যাহার করার পর ফের একটা নতুন সমস্যার সৃষ্টি হয়, কারণ ব্যাংক ইতিমধ্যেই
6.01% সুদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু অবস্থা এমন হয়েছিল যে তখন আর স্বাভাবিক নিয়মে 4.5% সুদ দিতে পারছিল না। 6% সুদ দেবে কোথা থেকে? অর্থাৎ সাধারণ গ্রাহকদের সুদ 3.5% এবং এমএসআরডিসি কে যে সুদ দেওয়া হবে বলেছিল 6.1%, এর মধ্যে প্রায় 2.5% পয়েন্টের পার্থক্য হয় এবং সেটা অন্য কোনো উপায় পরিশোধ করার রাস্তা বের করতে শুরু করে এইচডিএফসি। অর্থাৎ প্রতিশ্রুতি দেওয়া হয়ে গেছিল, টাকা সেই মতো না এলেও প্রতিশ্রুতি অনুযায়ী সুদটা তো দিতে হবে এবং সেটা কিন্তু সাধারণ গ্রাহকদের থেকে প্রায় 2.5% বেশি ছিল। আর সেই 2.5% সুদ কিভাবে দেবে, কিভাবে পরিশোধ করবে, তার জন্য আলাদা রাস্তা খোঁজা শুরু করে এইচডিএফসি। আর এখান থেকেই শুরু হয় এই স্ক্যামের। একটি বিকল্প পরিকল্পনা তৈরি করে এইচডিএফসি। তারা ঠিক করে যে সরাসরি আমরা সুদ দেবো না, বরং সুদের ঘাটতি পূরণ করা হবে অন্য খাত দিয়ে। আর সেই খাত হিসাবে বেছে নেওয়া হয় মার্কেটিং বিভাগকে। কাগজে কলমে দেখানো হয় এইচডিএফসি ব্যাংক এমএসআরডিসি রোড সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের স্পন্সর। অর্থাৎ বিজ্ঞাপন ও সচেতনতা কর্মসূচির খরচ হিসাবে দেখানো হতে শুরু করে এই সুদটাকে। কিন্তু এই খরচের বড় অংশ আসলে সুদের পার্থক্য মেটানোর জন্যই ব্যবহার করা হয়েছিল। আর 2023 থেকে 2025 সালের মধ্যে প্রায় 45 কোটি টাকা বিভিন্নভাবে এই এমএসআরডিসির কাছে পৌঁছে যায়, কিন্তু টাকা যায় না ইন্টারেস্টের পেমেন্ট হিসাবে, বরং যায় বিভিন্ন স্থানীয় ভেন্ডার মার্কেটিং খরচের মাধ্যমে। আর এখানেই তদন্তকারীদের সন্দেহ বাড়তে শুরু করে, কারণ একই ছবি ব্যবহার করা হয়েছে একাধিক ইনভয়েসে। অনেক পেমেন্টের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট ছিল না, ক্যাম্পেইনের বাস্তব অস্তিত্বেরও পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কেটিং ডিপার্টমেন্ট নিজেই পরে স্বীকার করে নেয় যে তারা মূলত ফেসিলিটেটর হিসাবে কাজ করছিল। অর্থাৎ পুরো প্রক্রিয়াকে মার্কেটিং খরচের মতো দেখানোর দায়িত্ব নেওয়া হয়েছে। অর্থাৎ এতক্ষণ আপনারা শুনলেন কিভাবে একটা বড় স্ক্যাম 2021 সালে শুরু হয়েছিল এবং সেটা পরবর্তীকালে গিয়ে বর্তমানে ধরা পড়েছে এবং প্রায় 45 কোটি টাকা এই ক্ষেত্রে কিন্তু ফ্রড করা হয় এইচডিএফসি তরফ থেকে। এবং সেই ফ্রডটা এইচডিএফসি করেছে, তার কারণ হচ্ছে তারা যে আরবিআই এর ধার্য করা সুদের হার 3.5%, তার থেকেও বেশি সুদ দেওয়ার একটা প্রতিশ্রুতি দেয় এবং সেটা দেওয়ার জন্য তারা ঘুরপথে এই সুদ দিতে থাকে। এবার আপনাদের জানাবো কিভাবে এই বড়সড় স্ক্যামটা সামনে এলো। 2025 সালে এইচডিএফসি ব্যাংকের মার্কেটিং ডিপার্টমেন্টের একটি ইন্টারনাল অডিট হয়। সেই অডিটে এই লেনদেনগুলো নিয়ে একটা প্রশ্ন ওঠে। বিভাগের পারফরমেন্স পর্যন্ত আনস্যাটিসফ্যাক্টরি রেটিং পায়। মানে অডিটে নিজেদের যে বিভাগ, সেই বিভাগের মার্কেটিং ডিপার্টমেন্টের যে বিভাগ, তাদের রেটিং দেওয়া হয় আনস্যাটিসফ্যাক্টরি, মানে তাদের কাজ ভালো হচ্ছে না। অডিট রিপোর্ট এরপর অডিট কমিটির কাছে যায়। তারপর 12ই মার্চ একটি ইন্টারনাল ভিজিলেন্স ইনভেস্টিগেশন শুরু করার নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ ব্যাংকের ভেতরেই একটা আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়ে যায়। তদন্ত চলতে থাকে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত, আর সেখানে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসে। অর্থাৎ একটা স্ক্যাম যেটা 4 বছর ধরে চলছিল, সেটা তারপরে গিয়ে 2025 সালে সামনে আসে। এবার আপনাদের জানাবো এই স্ক্যামে কারা কারা জড়িত ছিলেন। তদন্তে উঠে এসেছে একাধিক শীর্ষ কর্মকর্তার নাম। তাদের মধ্যে রয়েছেন ব্যাংকের এমডি অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার। এছাড়াও রয়েছে সিএফও, চিফ ফিনান্সিয়াল অফিসার এবং চিফ মার্কেটিং অফিসার, সিএমও ছিলেন। বিভিন্ন কর্মকর্তার বয়ানে বলা হয়েছে সিনিয়র পর্যায়ের বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল কিভাবে এমএসআরডিসি কে ক্ষতিপূরণ দেওয়া যায়। অর্থাৎ এটা জেনে শুনে করা একটি ক্রাইম। তদন্তের রিপোর্টের দাবি পুরো বিষয়টি ব্যাংকের স্বাভাবিক গভর্নেন্স ফ্রেমওয়ার্কের বাইরে গিয়ে করা হয়েছিল। ফলে রেগুলেটরি, অপারেশনাল এবং রেপুটেশনাল রিস্কও তৈরি হয়েছিল এবং সেটা জেনে শুনেই করা হয়েছিল। আমাদের দেশে কিন্তু এটা প্রথম নয়, এর আগেও আমরা পিএনবির স্ক্যাম দেখেছি, হর্ষদ মেহতা করেছিল এই এসবিআই টাকা নিয়ে স্ক্যাম করেছিল, আমরা কিন্তু এরকম স্ক্যাম আগেও দেখেছি। অর্থাৎ ভুল থেকে শিক্ষা না নিয়ে বরং অতিরিক্ত লাভের আশায় কিন্তু এই স্ক্যাম আবার হলো এবং এই স্ক্যাম কিন্তু একটা থ্রেট ভারতের সাধারণ মানুষের কাছে। এবার জানাবো এটা এত বড় কেন একটা বিতর্ক, যেটা আমরা বলছিলাম, কারণ এটা শুধুমাত্র 45 কোটি টাকার বিষয় নয়, হাজার হাজার কোটি টাকার স্ক্যাম আগেও হয়েছে। মাত্র 45 কোটি টাকা শুনলে অনেকেই হয়তো বলবেন এটা কোনো স্ক্যামের অর্থই নয়, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। একটা ব্যাংক গোপনে
বিশেষ গ্রাহককে বিশেষ সুবিধা দিচ্ছে, এটা কি কাম্য? শুধুমাত্র বেশি টাকা রাখছে বলে। একটি মার্কেটিং বাজেট কি সুদের টাকা মেটানোর জন্য ব্যবহার করা যেতে পারে? এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বর্তমান দিনে দাঁড়িয়ে। আর যদি তা হয়ে থাকে, তাহলে আরবিআই এর নিয়ম, ব্যাংকিং নীতি এবং কর্পোরেট গভর্নেন্সের জায়গায় বড় ফাঁক থেকে যায়। এই কারণে বিষয়টি কিন্তু শুধুমাত্র আর ব্যাংকের অভ্যন্তরীণ ঘটনা নয়, এটি গোটা ব্যাংকিং সেক্টরের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠেছে। আপনার কি মনে হচ্ছে, এইচডিএফসির এই ঘটনাটা কি শুধু একটা নিয়ম ভাঙার ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে দেশের সাধারণ মানুষের যে টাকা জমা হয় সেটা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা? জানাতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে। আর যদি এরকম লেটেস্ট আপডেট, এরকম অজানা বিষয়, অজানা ঘটনা যেগুলো মেন স্ট্রিম বাংলা মিডিয়া আপনাদের সামনে তুলে ধরে না, জানতে চান, তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলটি। ধন্যবাদ।